পৃথার ইচ্ছে ডানায় তোমাকে আবারও স্বাগত। আজকে যে ছোট গল্পটা পড়ব তার নাম এখনো নেভেনি হোমের আগুন। লিখেছেন আশাপূর্ণা দেবী। মাঝরাতে হঠাৎ ঝড় উঠল। যেখানে যত কপাট আছে খিলছিটকিনির বন্ধন মুক্ত হয়ে আছড়ে পড়ল একযোগে। দেওয়ালির গায়ে গায়ে বাতাসের শোঁ শোঁ শব্দ আছাড় খাচ্ছে চাপা আর্তনাদের মতো। মুহূর্তে ধুলোয় ভরে গেল পরিচ্ছন্ন পরিপাটি ঘরদোর, বালিশ, বিছানা, আসবাবপত্র। অসতর্ক ঘুমন্ত মানুষ হঠাৎ জেগে এলোমেলো হয়ে যাচ্ছে, কোনটা আগে সামলাবে? ঘুম ভেঙে ধর্মর করে উঠে বসেছে সুমিতা। গলাটা শুকিয়ে কাঠ হয়ে উঠেছে তেষ্টায়, হাতে পায়ে ঘাম। না, ঝড়ে ঘুম ভাঙায়নি সুমিতার, ভাঙিয়েছে দুঃস্বপ্ন। মাঝরাতে যখন হঠাৎ ঝড় উঠেছে, দুঃস্বপ্ন দেখে জেগে উঠল সুমিতা। পাশে শুয়ে অঘরে ঘুমোচ্ছে বিধবা ননদ নলিনী। ঝড়ে তাকে ধাক্কা দিতে পারেনি, ধাক্কা দিল সুমিতা। ঠাকুরজি, ও ঠাকুরজি, একটু জল দিতে পারো আমায়, ঠান্ডা জল? নলিনী হতচকিত হয়ে উঠে বসে ভয়ার্ত গলায় প্রশ্ন করে, কি হয়েছে বৌদি? দাদা? না না, ভয় নেই ঠাকুরজি, দাদা তোমার বেশ ঘুমোচ্ছেন। আমারই কেমন হঠাৎ স্বপ্ন দেখে ঘুম ভেঙে গেল। দেখছি গলাটা যেন শুকিয়ে কাঠ হয়ে রয়েছে। ও বাবা, কি ঝড় উঠল গো! ঝড় উঠল গো বলে নিশ্চেষ্ট হয়ে বসে থাকা সুমিতার প্রকৃতিতে খাপ খায় না। তবু বোকার মতো বসেই থাকলো সে বাইরের প্রকৃতির দিকে তাকিয়ে। হঠাৎ খেপে যাওয়া আবতেরে মেয়ের মতো আকাশ থেকে পৃথিবী পর্যন্ত যে আপসা আপসি করছে। নলিনী উঠে আত্মরক্ষার প্রাথমিক প্রতিবিধান স্বরূপ তাড়াতাড়ি জানলার কপাটগুলো বন্ধ করে দিয়ে কুঁজো থেকে এক গ্লাস জল গড়িয়ে নিয়ে সসংকোচে বলে, বলছিলাম, বিছানার কাপড়ে জল খাবে বৌদি? খাবো না? কেন বলো তো? ওই আজ শঙ্করচণ্ডীর উপসে আছো না? ও। হাত বাড়িয়ে জলের গ্লাসটা নিয়ে এক নিঃশ্বাসে খালি করে নলিনীর হাতে ফেরত দিয়ে সুমিতা সহজ স্বরে বলে, রাত্রে বারদোষ থাকে না ঠাকুরজি, তাছাড়া জল না খেলে পেরেও উঠতাম না ভাই। সহানুভূতিতে গলে যায় নলিনী। পেরে যে উঠো কি করে তাই ভাবি, অবাক হয়ে যাই বাবা। মাসের মধ্যে কম করে 10-12টা দিন তো উপসেই যাচ্ছে। মাসে 2টো মোটে একাদশী, তাইতেই তো আমার একেবারে। অপ্রতিভ হয়ে থেমে যায় নলিনী। বিধবার একাদশীর সঙ্গে নাকি সধবার কোনো কিছুরই তুলনা করতে নেই। তবে অবাক সে সত্যিই হয়। আজ পর্যন্ত সুমিতার মতো অকাতর উপবাস পটুত্ব সে দেখেনি কারুর, দেখেনি এমন অসাধারণ স্বামী ভক্তি। রুগ্ন স্বামীর আরোগ্য কামনাতেই নাই অন্তহীন তপস্যা সুমিতার, এই বেপরোয়া কৃচ্ছ সাধন। 33 কোটি দেবদেবতা কারোর উপরই অনাস্থা নেই সুমিতার। ব্রতে আর উপবাসে যেন নিজেকে ঝাঁঝরা করে ফেলে বাঁচিয়ে তুলতে চায় স্বামীকে। বিয়ে হয়ে থেকেই তো বিছানায় পড়ে আছে ললিত। শুধু অবাক নয়, কেমন যেন ভয়ও লাগে নলিনীর। নলিনী কি পারত? দেবেশ যদি বেঁচে থাকতো তাকে বাঁচিয়ে তোলবার জন্যে নলিনী পারত এত সাধনা করতে? 3টে রাতের বেশি সে তো রাতই জাগতে পারেনি। আর তার কাল ঘুমের সুযোগ নিয়ে দিব্যি ফাঁকি দিয়ে পালিয়ে গেল দেবেশ। আর সুমিতার তপস্যা যেন যুদ্ধ, অহরহ যেন কোনো অদৃশ্য শত্রুর সঙ্গে যুদ্ধ করে চলেছে সুমিতা। পাশের ঘরেই ললিত ঘুমোচ্ছে। 2টো ঘরের মধ্যবর্তী খোলা দরজা দিয়ে দেখা যাচ্ছে নীল বাল্বের মৃদু স্বপ্নময় আলো, ঘূর্ণমান বিজলি পাখার পক্ষতারণায় আন্দোলিত নেটের মশারির একাংশ। অজ্ঞাতসারেই সেদিকে তাকালো নলিনী। বলল, কি ভাগ্যিস এত ঝড়ের শব্দেও ঘুম ভাঙেনি দাদার।
সুমিতা বলল, ঘুমের ওষুধ খেয়ে ঘুমিয়েছেন যে। ভারী অপ্রতিভ হয় নলিনী। আর কি যে পোড়া ঘুম আমার চোখে, তা কখন ঘুমোলেন? এই তো কিছুক্ষণ আগে। কি ভীষণ হাঁপের টান। উফ, দেখে সহ্য হয় না। ঘুমের ওষুধ দিতে তবে। আমি মুখ পুড়ি যেমন বিছানায় পড়ি আর মরি, জ্ঞান থাকে না। তোমার কত কষ্ট হয় একলা। নলিনী ভারী কুণ্ঠিত হয়ে পড়ে। সুমিতার কিন্তু রাগ নেই, ক্ষমা আছে তার শরীরে। বলে, তোমারও তো সারাদিনের খাটুনির শরীর। শুয়ে পড়ো ঠাকুরজি, শুধু শুধু ঘুমটা ভাঙালাম তোমার। আমার ঘুমের মুখে আগুন, আর ঘুমোতে চাই না বাবা। সুমিতা হেসে ওঠে। রাগ করে ঘুমোবেই না আর? নাও নাও, শুয়ে পড়ো। নলিনী শুয়ে পড়ে। মিনিট খানেক পরে মৃদু গলায় বলে, কি দুঃস্বপ্ন দেখলে বৌদি? দুঃস্বপ্ন? ও যা দেখলাম, বলবো কিনা তাই ভাবছি। সুমিতা বলতে থাকে, দেখলাম কি জানো, তোমার দাদার যেন খুব বাড়াবাড়ি অবস্থা। আর আমি গিয়েছি অরুণেশ্বরের মন্দিরে পুজো দিতে। অরুণেশ্বর কি বৌদি? অরুণেশ্বর শিব যে, শোনোনি? আমার বাপের বাড়ি থেকে 3 ক্রোশ দূরে। ভারী জাগ্রত দেবতা। স্বপ্ন দেখছি, সেই পথ, সেই পুকুর, সেই মন্দিরের সামনে নাট মন্দির। ষোড়শোপচারে পুজো সাজিয়ে সবে সিঁড়িতে উঠতে যাচ্ছি, আর ধাক্কা লাগলো একজনের সঙ্গে। ঝনঝন করে পড়ে গেল হাতের থালা। পুজোর সরঞ্জাম ছত্রাকার হয়ে গেল। চমকে উঠে লোকটার দিকে তাকাতেই যেন হঠাৎ ঝড় উঠল। এলোমেলো হয়ে গেল চারিদিক, আর ঘুমটা ভেঙে গেল। জেগে দেখি সত্যিই ঝড় উঠেছে। তাই তো। ভয়ে দুঃখে গলা বুজে আসে নলিনীর। পুজো দিতে গিয়ে ছড়িয়ে পড়ে গেল। কি জানি কপালে কি আছে। সাড়া পাওয়া যায় না সুমিতার দিক থেকে। নিঃশব্দ কয়েকটা মিনিট। বৌদি, তোমার কিন্তু একবার যাওয়া উচিত। কোথায়? সুমিতা যেন চমকে ওঠে। ওই যেখানে বললে, ওই যে অরুণেশ্বরের মন্দিরে। যাওয়া উচিত? ধর্মর করে উঠে বসে সুমিতা। সত্যি বলছো ঠাকুরজি? যাওয়া উচিত? যাওয়া যায়? তাই তো ভাবছি বৌদি, কি অপরাধে যে কি হচ্ছে কে জানে। সাজানো পুজো নষ্ট হয়ে গেল, এই স্বপ্ন তো ভালো নয়। আমি বলি কি, একদিন যাও। সুমিতা ততক্ষণে শুয়ে পড়েছে ফের। নিস্তেজ গলায় বলে, কি করে যাব? তোমার দাদার এই অবস্থা। নলিনী সান্ত্বনার সুরে বলে, আমি তো রয়েছি, যেমন করে হোক চালিয়ে নেব। দূরের রাস্তা তো নয়, ভোরের গাড়িতে বেরোলে সন্ধ্যের মধ্যেই তো ফিরতে পারবে। তা পারা যায়। তাহলে আর চিন্তা করো না বৌদি, ষোড়শোপচারে পুজো দিয়ে মানসিক করে এসো দাদার নামে। বলছো মানসিক করে আসবো তোমার দাদার নামে? আচ্ছা, কিন্তু স্বপ্নের কি সত্যি কোনো মানে আছে ঠাকুরজি? ভালো স্বপ্নের না থাক, দুঃস্বপ্নের খুব আছে বৌদি। দেখলাম তো কতবারই। নলিনীর কথাই রইল। রুগ্ন স্বামীর জন্যে দেবতার কাছে মানসিক করতে 7 বছর পরে আবার বাপের বাড়ির দেশে পা দিল সুমিতা। ঘণ্টা 3 পথ। তবু এই 7 বছরেও সময় হয়নি 1 ঘন্টার জন্যে আসতে। কিন্তু কার কাছেই বা আসবে? সুমিতার বিয়ের বছর না ঘুরতেই বাপ মারা গেলেন। ভাই ভাজ বিদেশে চলে গেল। কোথায় তবে আসবে সুমিতা?
আজই যে এসেছে, এ কি বাপের বাড়িতে? না, বাড়িতে নয়, বাপের বাড়ির দেশে। স্টেশন থেকে গরুর গাড়ি ঠিক করেছে সোজা শিবতলায় যাবার চুক্তিতে। ওই মরচে পড়া একটা তালা ঝোলানো বাপের বাড়ির দরজাটা একবারটি চোখে দেখে চক্ষু সার্থক করবার স্বাদ নেই সুমিতার। কিন্তু স্টেশন থেকে সোজা গেলেও কি পৌঁছতে পারবে ঠিক সময়ে? রাস্তার মহিমায় গাড়ির গতি ক্রমশই মন্থর হয়ে আসছে। পথের এখনো অনেক বাকি যে। 12টা বাজলে মন্দিরের দরজা বন্ধ হয়ে যাবে। বিমল, তোর ঘড়িতে কটা বাজলো বাবা? পল্লী প্রকৃতির শোভা সন্দর্শন নিরত অন্যমনস্ক বিমল চমকে উঠে মণিবন্ধের ঘড়িটার দিকে চোখ বুলিয়ে বলে, 11:35 মামি। বলিস কি? সুমিতার কণ্ঠে উদ্বেগ। 12টা বাজলেই যে বন্ধ হয়ে যাবে রে, কি হবে? কোচ পরোয়া নেই মামি, কাল বেলা 12টা নাগাদ ঠিক পৌঁছে যাব দেখো। যা বাপু, বাজে বকিসনি, প্রাণ ছটফট করছে আমার। এত কষ্ট করে এসে পুজো না দিয়ে ফিরে যাব? আমাকে তো আজকে ফিরতেই হবে। গাড়োয়ানটাকে একটু বল না বাবা। বিমল হতাশের ভঙ্গিতে 2 হাত উল্টে বলে, বলে আর কি হবে মামি, ওর তো দোষ নয়, দোষ তোমার বাপের দেশের চৌরঙ্গীর। উফ, রাস্তা বটে একখানা। সুমিতা সে কথায় কান না দিয়ে ব্যাকুলভাবে বলে, এই রাস্তা দিয়েই তো সব কাজ চলছে এদেশের। যাই হোক, তুই একবার ভালো করে তাড়া দে গাড়োয়ানটাকে। তাড়া খেলেই ওর পালোয়ান বলদ দুটি ঝোপ জঙ্গল ভেঙে ঊর্ধ্বশ্বাসে ছুটবে, এই কি তোমার বিশ্বাস মামি? ওরকম গা আলগা কথা কোষ নে বিমল, শুনে গা জ্বালা করে। তোর সঙ্গে আশাই ঝকমারি হয়েছে আমার। বেশ, তুই না পারিস আমিই বলছি। না, তুমি দেখছি সত্যিই চড়ছ মামি। ওহে, ও মহাপ্রভু, গাড়ি যে তোমার পিছন দিকে এগোচ্ছে মনে হচ্ছে, ব্যাপার কি? গাড়োয়ানটা গরু দুটোকে ধাক্কা মেরে বিব্রতভাবে বলে, আগে বাবু, রাস্তাটা খারাপ। এবার সুমিতা নিজেই মুখ বাড়ায়। রাস্তা খারাপ সে তো তোমাদের জানা আছে বাপু, তবে ভরসা দিলে কেন ঠিক সময় পৌঁছে দেবে বলে? আগে হয়ে যাবে ঠিক। সেই শস্ত্র হিসেবে গাড়োয়ানটা গরুকে আরেকবার ধাক্কা মেরে একটা অবদ্ধ কটূক্তি করে অবলা জীব দুটির উদ্দেশ্যে। পর মুহূর্তেই তারা স্বাভাবিক মন্থরতা ত্যাগ করে অসমতলে দৌড়তে থাকে। ঝাঁকুনি লেগে কাহিল হয়ে যাবে সুমিতা, নাকি ওর ভিতরের আলোড়নটাকে সহনীয় করতে বাইরের এমনই একটা ঝাঁকুনির প্রয়োজন ছিল? দৈহিক ক্লেশ কি মানসিক যন্ত্রণার ওষুধ নয়? অসহনীয় আবেগে কেন তবে লোকে দেওয়ালে মাথা ঠকিয়ে চুল ছেড়ে নিজের হাত কামড়ায়? অকস্মাৎ একটা অর্থহীন আবেগে এমন পাগলের মতো ছুটে চলে আসার জন্যে কি সেই মানসিক যন্ত্রণা শুরু হয়েছে সুমিতার? কিন্তু বিমলের তো মানসিক সমস্যার বালাই নেই, ওর পক্ষেই বোতল ঝাঁকুনি অসহ্য। তাই মিনিট 2-3 উহ আহ করার পর হঠাৎ চিৎকার করে ওঠে, মামি গো, তোমার বাবার দেশে হাসপাতাল আছে তো? হাসপাতাল? সুমিতা চমকে উঠে অবাক হয়ে বলে, কেন? কেন কি মামি, তুমি কি ভেবেছ হাড়গোড়গুলো আস্ত নিয়ে ফিরতে পারবে কলকাতায়? হয়েছে, খুব বীর পুরুষ বটে। দেখছি তোকে না আনলেই ভালো ছিল, চাকর বাকর কারোর সঙ্গে। বিমল টেবিলের অভাবে বাম হাতের তোলায় ডান হাতের ঘুষি বসিয়ে বলে, আচ্ছা, আবার এসো একদিন, আমি স্ট্যাম্প কাগজে লিখে দিচ্ছি, সে বেটা তোমার এই এরোপ্লেন থেকে লাফিয়ে পড়ে যেদিকে দু চোখ যায় ছুটবে। উফ, ভাবলাম মুফতে যদি বাংলার পল্লী সৌন্দর্যের কিছু নমুনা সংগ্রহ করে নিয়ে যেতে পারি মন্দ কি। বাবা নমস্কার, ক্যামেরায় হাত দেবার ক্ষমতাটুকুও রইল না। এখন প্রাণটা নিয়ে। একটা প্রবল ঝাঁকুনির মধ্যে কথার শেষাংশ তলিয়ে যায়। দম ফেরবার পর দীর্ঘ নিঃশ্বাস ফেলে সুমিতা, বলে, সব কষ্ট সার্থক হয় যদি গিয়ে মন্দিরের দরজা খোলা পাই।
মিনিট কয়েক নিস্তব্ধ। নিস্তব্ধতা ভঙ্গ করে বিমল সহসা প্রশ্ন করে, আচ্ছা মামি, সত্যি কি সেই পাথরের নোড়ানুড়ির উপর এরকম ঐকান্তিক বিশ্বাস আছে তোমার? বিশ্বাস থাকবে না? বাহ! সুমিতা যেন অবাক হয়ে গেছে। আহা, থাকবে না কেন সে কথা তো হচ্ছে না, বলছি সত্যি আছে কি? হিন্দুর মেয়ে, বাঙালির মেয়ে, শিব ঠাকুরে ভক্তি থাকবে না? তুই বলিস কি বিমল? বিমল পথের দিকে মুখ ফিরিয়ে মৃদু হেসে বলে, না, আর কিছু বলবার নেই, আমার উত্তর পেয়ে গেছি। তুই বাপু দিন দিন হেঁয়ালি হচ্ছিস, উত্তর আবার কি পেলি? সুমিতার স্বর একটু যেন কেঁপে গেল, কোথা যেন ধরা পড়ে গেছে ও। অতঃপর উভয়েই চুপচাপ। বৈশাখের দুপুরের প্রচণ্ড রৌদ্রে গাড়ি চলতে থাকে, কখনো এলোমেলো দ্রুতগতিতে, কখনো ঢিমে চালে। দুপাশে মাঠের পর মাঠ, জনবসতির চিহ্ন মাত্র নেই এদিকে। মাঝে মাঝে এক এক জায়গায় আম, কাঁঠাল, লিচুর বাগান। কদাচিৎ বা একাধটা কঙ্কালসার মনুষ্যমূর্তি চোখে পড়ছে, সে বোধ করি ওই উদ্যান রক্ষক। মন্দিরের কাজ বরাবর সবুজের শোভাও আর চোখে পড়ে না, শুধু রুক্ষ ধুধু মাঠ, মেলার মাঠ। বছরে দুবার করে মেলা বসে এখানে। প্রধান মেলা হয়ে গেছে ওই চড়কের দিন, আর একটা হবে দুর্গাপুজোর বিজয়ায়। ছেলেবেলায় কি বিপুল উৎসাহে এই উৎসবের দিন গুনেছে সুমিতা। কি প্রবল আকর্ষণ ছিল শিবতলার দিকে। সুবিধের জন্য এই পাড়ায় পিসির বাড়িতে কয়েকটা দিনের জন্য আস্তানায় গাড়ত দুই ভাই বোনে। কিন্তু আকর্ষণটা কি শুধুই উৎসবের, শুধুই মেলার বাজারের? অবশেষে এক সময় দুর্গতির গতি থামে, গাড়ি এসে গন্তব্যস্থলে পৌঁছয়। সেকেলে ধরনের মন্দির, ভিতরের অবস্থা জীর্ণ হয়ে এলেও যেন গাম্ভীর্যে মহান। স্তব্ধ মধ্যাহ্ন, ঘুমন্ত দেবালয়। সকাল সন্ধে দুবেলা যে এখানে মানুষের হাট বসে, কাঁসর ঘণ্টার শব্দে পাড়া মুখরিত হয়ে ওঠে, সে আর এখন বিশ্বাস করা কঠিন। এখন বন্ধ হয়ে গেছে কপাট। বড় বড় দুটো পিতলের কড়ায় লোহার কুলুপ ঝুলছে প্রকাণ্ড। কিন্তু সুমিতার গায়েও কি ছোঁয়াচ লাগলো এই ঘুমন্ত স্তব্ধতার? যে ব্যাকুলতা নিয়ে সারা পথ গারোয়ানকে গঞ্জনা দিয়েছে সুমিতা, ছুটিয়ে মারিয়েছে কঙ্কালসার গরু দুটোকে, সেই ব্যাকুলতা কোথায় হারিয়ে গেল? সঙ্গের এই পূজা উপাচার, সোনার বিল্লপত্র, রূপার ঘটে দুধ গঙ্গা জল, সবই অর্থহীন হয়ে গেল। শুধু মন্দিরের এই ধূলি ধূসরিত সিঁড়িটার উপর দুধে গরদের শাড়িখানা পরে বসে থাকবার জন্যেই কলকাতা থেকে ছুটতে ছুটতে এসেছে সুমিতা। আর কিচ্ছু করবার নেই ওর। এখন উপায়? বিমলের প্রশ্নে সুমিতা মুখ তুলে চাইল। কি করবে মামি, ফিরে যাবে? ফিরে যাব? উপায় কি? তা যদি তোমার বাপের বাড়ি গিয়ে ওঠো। খেপেছিস বিমল? তার চাইতে কলকাতা যাওয়া সোজা। তাহলে? তাই তো। না, হোপলেস। তোমার যেমন খেয়ে দেয়ে কাজ নেই, কলকাতায় অমন বাবা নকুলেশ্বর থাকতে এই ধাপধারা গোবিন্দপুরে এলে এই অরুণেশ্বরের মাথায় গঙ্গা জল ঢালতে। নাও, বোঝো এখন? নিজের মাথার তেলোতেই খানিক কাঁচা দুধ ঢাললেই ভালো হয়। সুমিতা যেন এতক্ষণে চৈতন্য ফিরে পায়, ব্যস্ত হয়ে বলে, ও মা, তোকে শুধু শুধু কি কষ্ট দেওয়া, সঙ্গে ফল মিষ্টি আছে আলাদা, খা বাবা। ব্যাস, আমি যেন নিজের খিদের জন্যই বলছি। তুই বলবি কেন, আমিই বলছি। বস, তোর ফ্লাস্কের জল ফুরিয়ে যায়নি তো? গাড়িতে মনে হলো খাচ্ছিলি। থাকবে মামি, এখন খাওয়া দাওয়া কি উপায় হবে তাই বলো। যা হয় একটা হবে, তুই আগে খা, তারপর ডাক গাড়োয়ানটাকে, দেখি যদি। গাড়োয়ানটাকে ডাকতে হয় না, নিজেই সে আসে।
মন্দিরের সেবায় তারক ভট্টাচার্যকে সঙ্গে নিয়ে। বোধ করি দেরি হয়ে যাওয়ার অপরাধে মনে মনে পীড়িত হয়েছিল সে, তাই দুপুর রোদে ধরে এনেছে বুড়ো বামুনকে। তাছাড়া ভাড়ার জন্য দর কষাকষি করে না এমন লোকের জন্য যে মমতা আপনিই আসে। পূজার থিনিটি যে বেশ শাঁসালো তা এক নজরেই চোখে পড়ে ভট্টাচার্যির। তাই অনুনয়ের ভঙ্গিতে বলেন, মানসিকের পুজো বুঝি? কিন্তু হবে না মা লক্ষ্মী, একটা দিন অপেক্ষা করতে হবে যে। সুমিতা উত্তর দেবার আগে বিমল চট করে বলে ওঠে, এরা না হবার কি আছে ঠাকুরমশাই? আপনিও রয়েছেন, শিবও রয়েছেন, পুজোর মাল মশলাও মজুদ। বাধাটা কি? কি দক্ষিণা লাগবে বলে ফেলুন চটপট, আটকাবে না। তারক ভট্টাচার্য আকর্ণ হেসে বলেন, আহা, আটকাবে না তা বুঝতেই পারছি। মা আমার রাজলক্ষ্মী, মানসিকের পুজোয় কি লাগে না লাগে মা নিজেই জানেন, কিন্তু উপায় যে নেই বাবা। কেন, এত কি নিরুপায়? দেবতার যে শয়ান হয়ে গেছে বিমল, শ্রান্ত স্বরে উত্তর দেয় সুমিতা। এই দেখুন, সাধে কি বলছি, মা আমার সাক্ষাৎ লক্ষ্মী, সব জানেন। কচু জানেন। বিমল বিরাট একটি হুঙ্কার ছাড়ে। এত জানো মামি, আর এ জানো না যে মহাকালের নিদ্রা জাগরণ নেই, তিনি সদা জাগ্রত। একটা খেলাঘরের বিছানা পেতে ইচ্ছে মতো ঘুম পাড়াবার আর জাগাবার ক্ষমতা তোমার আছে? ঠাকুরমশাই দেখুন, আজ ইনি উপবাস করে রয়েছেন এবং আজই কলকাতায় না ফিরলেই নয়। এক্ষেত্রে একটু নিয়মের ব্যতিক্রম করলে খুব পাপ হবে না। ভক্তের ভগবান জানেনই তো। খুলে ফেলুন তালাটা, আপনার যা পরিশ্রম হবে সে বিষয়ে বিবেচনা করা হবে। নাও মামি, কোথায় তোমার সোনার বিল্লপত্রের উপর ঘট আছে সব বার করো। সুমিতা প্রায় হেসে ফেলে। চার ফেলার কৌশলটা বিমল আয়ত্ত করেছে মন্দ নয়। চারের ফল ফলতে থাকে। তারক ভট্টাচার্য দুই হাত কচলে বলেন, বাবু যা বলছেন কথাটা মিথ্যে নয়। মহাকালের ঘুমই বা কি আর জাগরণই বা কি? তাকে ঘুম পাড়াবার মালিক কি আমরা? কিন্তু কথা হচ্ছে আলাদা। এই চাবি খুলবার হুকুম নেই, খোদ জমিদার বাবুর আইন। কার আইন? পাখির মতো তীক্ষ্ণ একটা আওয়াজ বেরোয় সুমিতার কণ্ঠ হতে। আগে মা ঠাকরুন, আমাদের বাবুর কথা বলছি, জমিদার বাবু। 12টা বাজতেই শিবের ঘরের চাবি তার ঘরে পৌঁছে দেওয়া চাই। পেয়াদা দাঁড়িয়ে থাকে। তাই নাকি? হেতু? বিমল প্রশ্ন করে। আর কি বলবো বাবু, বলতেও লজ্জা করে। অবিশ্বাস অবিশ্বাস। এই গেল বছর মেলার সময় রূপোর বাসন সেট চুরি গেল, সেই অবধি এই সন্দেহ বাতিক। বুঝলাম মনে লেগেছে, মায়ের শ্রাদ্ধের সময় নিজে পছন্দ করে 500 টাকা খরচ করে গড়িয়ে দিয়েছিলেন। কিন্তু গরিব ব্রাহ্মণের কি অপরাধ বলুন? মাঝরাতে তালা খুলে কে চুরি করে নিয়ে গেল, আমি নিজের কুঁড়ে বসে কি খবর রাখবো তার? সে তো বটেই। মহোৎসাহে সায় দিল বিমল। তবে বলুন, আপনারা বুঝোমান তাই বললেন এ কথা, কিন্তু আমাদের বাবুর মেজাজ আলাদা। আচ্ছা, মেলায় 2-10 হাজার লোক আসে, কার মনে কি থাকে কে জানে? সে তো বটেই, কার মনে কি থাকে কে জানে? বিমল মুচকি হাসে। তারক ভট্টাচার্য অতঃপর আরো গদগদ ভাষায় বলেন, তা দেখুন, পুজো আমি আজকেই করিয়ে দিতে পারতাম। মা আমার উপবাসী হয়ে সেই দূরান্তর থেকে ছুটে এসেছেন, নিরাশ হয়ে ফিরে যাবেন। কিন্তু কি করব, হাত পা বাঁধা, জমিদারের আইন। সুমিতা এতক্ষণ স্থির হয়ে শুনছিল। তারক ভট্টাচার্যের কথা শেষ হতে এবার মুখ তুলে দৃঢ়স্বরে বলে, চাবি আপনি আনিয়ে নিন ঠাকুর মশাই, আমি আজই পুজো দেব। তারক একটি আক্ষেপসূচক ধ্বনি করেন। আহা হা মা, ও কথা বলে আর সন্তানকে অপরাধী করবেন না। বেলা 4টের আগে চাবি আনবার উপায় নেই।
পেয়াদা এসে নিজে খুলে দিয়ে পাহারা দেবে, আবার সন্ধে আরতির পর চাবি লাগিয়ে চলে যাবে। দেখুন দেখি, কি জুলুম! হ্যাঁ, কিন্তু আপনার জমিদার মশাই কি ভেবেছেন 500 টাকার রূপোর বাসন দিয়ে ঠাকুরের মাথাটা কিনে রাখা যায়? ঠাকুর সাধারণের, সকলের। সে তো আমি আপনি বুঝলাম। ভট্টাচার্য একটি মুখভঙ্গি করেন। এ ঠাকুর উনাদেরই কিনা, উনার পূর্বপুরুষের পিতিষ্ঠে করা। তা জানি, কিন্তু প্রতিষ্ঠা করার পর আর নিজের সত্য থাকে কি ঠাকুর মশাই? তাহলে ওই প্রতিষ্ঠা করা পুকুরটার জলও ওর একতারে থাকবে? সুমিতা যেন রুক্ষ কঠিন হয়ে ওঠে। ভট্টাচার্যের কণ্ঠে আক্ষেপের সুর। তাই তো, তা কে বলে? কিন্তু বৈকাল 4টে অবধি অপেক্ষা করা ছাড়া আর কোনো উপায় দেখি নে মা লক্ষ্মী। তা হয় না ঠাকুর মশাই, 4টের পর আর ফিরে যাবার গাড়ি নেই, যেতেই হবে আমাকে। আপনি আপনি আপনার জমিদারকে খবর দিন গে দরজা খুলিয়ে দিতে। তারক হতাশভাবে মাথা নাড়েন, অর্থাৎ অসম্ভব। কিন্তু সুমিতা হঠাৎ এমন ভীষণ হয়ে উঠেছে কেন? ওর কণ্ঠে কেন অমন রূঢ় স্বর? বিমল, আমি এই বসে রইলাম, তুমি এর সঙ্গে যাও। চাবি আনতে পারো ভালো, নয়তো এদের দণ্ডমুণ্ডের কর্তা সেই জমিদার বাবুকেই ডেকে নিয়ে এসো। মামি, তোমার হুকুমটা বেশ। সে ভদ্রলোক যেন তোমার বাগদি প্রজা, ডাক দিলেই বেগার খাটতে আসবেন। তুমি গিয়েই দেখো না, আমি এই বসে রইলাম। তারক ভট্টাচার্য এবার রীতিমতো ঘাবড়ান। বলি, স্ত্রীলোকটির মাথা ঠিক আছে তো? ভর দুপুরে জমিদার মশাই আসবেন ওর হুকুম তামিল করতে। মন্দিরের শিব যার দর্শন পান বৎসরে 3 দিন। বিমলও হাসতে থাকে। মামি, উনি খেপে গেলে আমি গিয়ে প্রস্তাবটা করব কিভাবে? বড়জোর অনুনয় বিনয় করে চাবির কথা বলতে পারি। সেইটাই বলবে আগে। যদি রাজি না হন তাহলে বলো, আমি একবার দেখা করতে চাই তার সঙ্গে। দেখি তিনি কত বড় জমিদার হয়েছেন আজকাল। তারক ভট্টাচার্য সবিনয়ে বলেন, মা ঠাকরুন বাবুকে চেনেন নাকি? অসম্ভব নয়, ওর বাপের বাড়ি এখানেই। চেনো নাকি মামি? না। সুমিতার উত্তর সংক্ষিপ্ত কিন্তু দৃঢ়। তারক ভট্টাচার্য সোৎসাহে বলেন, মায়ের বাপের বাড়ি এখানে? কই দেখিনি তো কখনো। আগে কাদের বাড়ি? সে আপনি চিনবেন না ঠাকুর মশাই, অনেক দূর। ও কথা থাক, আপনি গিয়ে বলুন গে কলকাতা থেকে একজন এসেছে, দেব দর্শন না করে যেতে রাজি নয় সে। বিমল বলে, শুধু দর্শন আর তোমার পুজোর কাণ্ড? বিমলের প্রশ্নে সুমিতা ক্লান্ত দৃষ্টি তুলে শান্ত গলায় বলে, ও থাক ঠাকুর মশাইয়ের জিম্মায়, নাম গোত্র বলে যাব, উনি করিয়ে দেবেন কাল। অবিধির পুজো করিয়ে লাভ নেই। আজ আমি শুধু একটিবার দর্শন করে যাব। তবে চলুন ঠাকুর মশাই, কোথায় আপনার রাজবাড়ি? 2-4 মাইলের বেশি তো দূর নয়। না না, ওই তো কাছেই, এই মাঠটা পার হলেই। তবে ভাবছি, মা যদি নিজে একবার। পাগলামি করবেন না ঠাকুর মশাই, চলুন। রৌদ্রে খাঁ খাঁ করছে মাঠ, ওটুকু পার হতেই ঝলসে যাবে বেচারারা। নিজের অসঙ্গত জেদের জন্য কি লজ্জা করে সুমিতার? না, সুমিতা ওদের দিকে তাকায়নি মোটে। বড় বড় পিতলের কড়ায় লাগানো প্রকাণ্ড লোহার কলুপটার দিকে তাকিয়ে আছে নির্নিমেষে। সুমিতা কি শুধু পুজো দিতেই এসেছে? যদি এসে দরজা খোলা পেত, শান্ত সন্তুষ্ট মনে আপনার কর্তব্য সেরে ফিরে গিয়ে গাড়িতে উঠত। নিজেকে কি সেই কথাই বোঝাতে চাইছে সুমিতা অমন দিশেহারা দৃষ্টি মেলে? মেলার মাঠের আকর্ষণ ফুরিয়ে গেছে ওর জীবনে? দুপুর রৌদ্রে জমিদার মশাইয়ের কাছে পৌঁছনো, তা সে যত ক্ষুদে জমিদারই হোক, সহজ কথা নয়।
তারক ভট্টাচার্যের ঊর্ধ্বতন পুরুষেরও সাহস হতো কিনা সন্দেহ। হয়তো একলা এলে এদিক ওদিক ঘুরেই কেটে পড়তেন, বেশ কিছু লাভের আশায় ছাই দিয়েই পালাতেন। কিন্তু সঙ্গে রয়েছে বেপরোয়া বিমল। এই বনগাঁয়ের শেয়াল রাজাকে থোড়াই কেয়ার করে সে। কাজেই শেষ পর্যন্ত সত্যিই দেখা যায় সেই প্রচণ্ড রৌদ্রে মাঠ ভেঙে 3টে মানুষ আসছে। একজনের মাথায় ছাতা, পিছনে বোধ করি ছত্রধারী ভৃত্যও আছে। ও আপনি? নমস্কার। 2 হাত জোর করে উঠে দাঁড়ালো সুমিতা। দয়া করে নিজেই এসেছেন দেখছি, কিন্তু এত কষ্ট করবার সত্যই কিছু দরকার ছিল কি? আমার প্রার্থনা তো সামান্য। সুরেশ রায় কিন্তু থতমত খান বলে মনে হয় না। হঠাৎ এরকম একটি অপরিচিতা মহিলার প্রগল্ভতা দেখেও না, যেন প্রস্তুত হয়েই এসেছেন তিনি। তাই মৃদু হেসে প্রতি নমস্কার করে বলেন, সামান্য প্রার্থনায় যে কখন কোন সময় অসামান্য হয়ে ওঠে সে কথা বোঝা মুশকিল। আপনি অসময়ে এলেন ঠাকুরের ঘুম ভাঙাতে। কি উপায় বলুন? অসময়ে? ও! মুহূর্ত স্তব্ধ হয়ে রইল সুমিতা। তারপর হঠাৎ মুখ তুলে বলল, আপনার কি ধারণা দেবতাও ঘুমন? যেন সচেতন হয়ে তর্কযুদ্ধে নামল এবার। আমার কি ধারণা সে কথা বলে লাভ কি? শাস্ত্রের নির্দেশ তো মানতেই হবে। আমি যদি না মানি? আপনি না মানতে পারেন, কিন্তু চিরাচরিত প্রথার পরিবর্তন হবে কি করে বলুন? সুমিতার চোখ জ্বলে ওঠে। তার মানে এ ঠাকুর আপনার সম্পত্তি, অতএব আপনার মতই বজায় থাকবে, এই তো কথা? আপনি দেখছি বেজায় চটেছেন, সহজ কথা উল্টো বুঝছেন। ঠাকুরমশাই, ছায়ায় বসুন না ওদিকে। ছেলেটি কোথায় গেল? তারক হাত কচলে বলে, আগে ওই দিকে, বোধ করি বিড়িটা খেয়ে আসতে গেছে। আপনার সামনে তো আর। ভালো ভালো, কলকাতার ছেলেরা তো শুনেছিলাম এসব কুসংস্কার আর মানে না। আই, তুই বেটা ছাতা হাতে করে সঙ্গের মতো দাঁড়িয়ে রইলি কেন? আমি যাচ্ছি একটু বিশ্রাম করে। প্রচণ্ড রৌদ্রে ধুলোয় ভরা ভাঙা সিঁড়িতে বসে বিশ্রামের ইচ্ছেটা বাবুর পক্ষে অভিনব বটে। চাকরটা সন্দিগ্ধ দৃষ্টিতে একবার নবাগতার পানে তাকিয়ে গামছা ঘোরাতে ঘোরাতে চলে যায় চোখ ছাড়া হয়ে। চোখ ছাড়া তারক ভট্টাচার্য হন, তবে এদেরকে নিজের চোখ ছাড়া করেন না। সুবিধে মতো এমন একটা জায়গা বেছে নিয়ে বসেন যাতে নিজেকে আড়াল করা যায়। এত বড় একটা রহস্যময় ঘটনা অবহেলা করার মতো বোকা বামুন তারক ভট্টাচার্য নয়, ঘোরের লোক। ওরা চলে যেতেই সুমিতা আরক্ত মুখে বলে, রাজ্যশুদ্ধ সকলকে ছায়া পাঠাবার দরকারটা কি ছিল? তার কারণ ওদের আলোকিত করবার ইচ্ছা আপাতত নেই। কিন্তু ওদের কথা থাক, আমি শুধু করজোড়ে আবেদন করছি, অন্তত একদিনের জন্য অতিথি সৎকারের পুণ্যটুকু অর্জন করতে চাই। অসম্ভব আবেদনে লাভ কি? নিতান্তই অসম্ভব? প্রশ্নটা বাহুল্য। সুরেশ রায় নাকি এ অঞ্চলের দুঁদে লোক, কিন্তু অমন নম্র প্রার্থনার ভঙ্গি কেন ওর ভাষায়? অমন কুমুল কাতরতা কেন চোখের দৃষ্টিতে? বলেন, শিবকে সন্তুষ্ট করতে গিয়ে আত্মাকে পীড়িত করে তোলার মধ্যে সত্যি কি কিছু পুণ্য আছে? উপবাসে যে চোখ মুখ বসে গেছে। বাজে কথা, উপবাস আমার অভ্যেস আছে, জীবনভরই তো উপবাস করছি। কঠিন একটা কিছু বলতে গিয়ে হঠাৎ যেন থেমে যান সুরেশ রায়। তারপর বলেন, কিন্তু একটা কথা। না, আর কিন্তু নয়, আর কোনো কথা নয়। দেরি করবার আমার সময় নেই। দয়া করে একবার মন্দিরের দরজাটা খুলিয়ে দিন। এত কষ্ট করে এসে দেবদর্শন না করে ফিরে যাব না। অপেক্ষা করা কি কোনো মতেই চলে না? না না, কিছুতেই না। অনর্থক দেরি করিয়ে দেবেন না। 4টের গাড়িতেই ফিরতে হবে আমাকে। সে কি আর হয়ে উঠবে? রতন গারোয়ানের পক্ষীরাজ তো। সুমিতার স্বর কঠিন দৃঢ়।
যেমন করে হোক হতেই হবে। রুগ্ন স্বামীকে ফেলে রেখে এসে কোথাও সময় নষ্ট করবার প্রবৃত্তি আমার নেই। রুগ্ন স্বামী? ও, কিন্তু আমার যে কোনো উপায় নেই। অসময়ে মন্দির খোলা যায় না। কোনো বিশেষ প্রয়োজনেও নয়, কারো অনুরোধেই নয়। না, ওই একটি জায়গায় মানুষের পরাজয় সুমিতা। দুধে গরদের শাড়ির লুটোনো আঁচলটা ধুলো থেকে কুড়িয়ে নিয়ে উঠে দাঁড়ায় সুমিতা। বলে, আচ্ছা বেশ, এ যাত্রায় এই পরাজয়ের সংবাদটাই লাভের হিসেবে রইল। নমস্কার। কই রে বিমল? আর একটু দাঁড়াও সুমিতা, দোহাই তোমার, একটা কথা শুধু জানতে দাও আমায়। তোমার আজকের এই আচরণের অর্থ কি? অর্থ? কিচ্ছু না। যারা সকল অনর্থের মূল, তাদের কাজের কি অর্থ থাকে? অনুচ্চস্বরে হেসে ওঠে সুমিতা। হঠাৎ ৮ বছর পরে এসেছিলে কেন, সে কথাটাও কি বলবে না? সে কথাটা তো তুমি শুনেই এসেছ। রোদ লাগা মুখ আরো লাল হয়ে ওঠে সুমিতার। স্বামীর অসুখের মানসিক পুজো দিতে এসেছি। সে তো শুনলাম, কিন্তু সেইটাই কি শেষ কথা সুমিতা? তাছাড়া আর কি কথা তুমি শুনতে চাও শুনি? তুমি কি ভাবো ইচ্ছে করলেই অপমান করা যায় মানুষকে? ভাবতাম না সুমিতা, এখন শুধু দেখছি। কাউকে অপমান করবার ইচ্ছে হলে একটা দেশ থেকে আর এক দেশে ছুটে আসাও যায়। কিছুই অসম্ভব নয় মানুষের পক্ষে। এবার যেন দুর্বল শোনায় সুমিতার স্বর। কক্ষনো নয়, বারবার তো বলছি, দুঃস্বপ্ন দেখে স্বামীর কল্যাণ কামনায় পুজো দিতে এসেছি আমি। যে কথা বারবার বলতে হয়, সেইটার উপরই সন্দেহ হয় সুমিতা। কিন্তু থাক, তোমাকে বিরক্ত করব না আর। পারো তো আমার অপরাধ ক্ষমা করো। জানো, দুঃস্বপ্নটাই শুধু একটু শুনতে ইচ্ছে হচ্ছিল সুমিতা। যে দুঃস্বপ্ন একজনের ক্ষণিক একটু সুখ স্বপ্নের বাহক। দুঃস্বপ্ন? বড্ড বেশি সত্যের কান ঘেঁষা স্বপ্ন। বিশ্বাস করতে পারবে তো? স্বপ্নে দেখলাম পুজোর আয়োজন নিয়ে এই সিঁড়ি দিয়ে উঠছি। নেমে আসতে গিয়ে তুমি ধাক্কা দিলে, ছড়িয়ে গেল নৈবেদ্য। বড় বেশি বাস্তব স্বপ্ন না? ঘুম ভেঙে হায় হায় করে উঠল প্রাণ। তাই নির্বোধের মতো ছুটে এসেছিলাম। বুঝতে পারিনি যে এসে দেখব দেবতা ঘুমিয়ে পড়েছেন আর দরজায় ঝুলছে লোহার তালা। সেদিনও জয় হয়েছিল সংস্কারের, আজও পরাজয় মেনে গেলাম তার কাছে। কই রে বিমল, আয় বাবা, ডাক তোর গাড়োয়ানকে। না, স্টেশনেই আজ সারা রাত বসে থাকতে হবে দেখছি, ট্রেন আর পেয়েছিস? সুমিতা, তোমার ছেলেবেলার খেলাঘরটা কি খোলা স্টেশনের চাইতেও খারাপ? নয় কেন, খোলা স্টেশন কৃপার আশ্রয় নয়, দাবির জায়গা। এ কথার উত্তর দেবার দিন আজ আর নেই সুমিতা। তবু আজকের দিনটা রইল আমার কাছে সোনার রঙে অক্ষয় হয়ে। অবাক হচ্ছ? যেন নিজেকে তুমি যতই ভোলাতে চাও সুমিতা, ভোলাও, তবু তোমার দেওয়াই শাস্তি রইল আমার পরম সম্পদ হয়ে। হয়তো একদিনের জন্যে আমার আতিথ্য গ্রহণ করে আমাকে কৃতার্থ করলে সন্তুষ্ট হতাম, সুখী হতাম না। তোমার কথা বোঝা বড্ড কঠিন। মোটেই নয় সুমিতা। বুঝবে না প্রতিজ্ঞা করে বুদ্ধির উপর আবরণ চাপিয়ে চাপিয়ে বুদ্ধিটাকে ঘোলা করে রেখেছ বলেই বোঝা শক্ত হচ্ছে। কিন্তু পালাবার আগে একটা কথা শুনে যাও সুমিতা। শিব কখনো ঘুমিয়ে পড়েন না। আমাদের অহংকারের বিরাট কপাটটাই আড়াল করে রাখে তাকে। তার দরজা চিরদিন খোলা আছে, চিরদিন খোলা থাকবে। কেমন লাগলো তোমার আজকের গল্পটা?
যদি ভালো লেগে থাকে তাহলে গল্পটা লাইক করো, প্রিয় মানুষের সঙ্গে শেয়ার করো, আর চ্যানেলটা যদি এখনো সাবস্ক্রাইব না করে থাকো তাহলে তাড়াতাড়ি সাবস্ক্রাইব করে দিও। আর অনেকখানি ভালোবাসা নিয়ে অপেক্ষা করো আমার পরের গল্পের জন্য। খুব ভালো থেকো।